নমস্কার, পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত। আমি ভাস্কর। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজয়ের পরে ছবির প্রযোজক এবং নির্দেশক। আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজয়ের পরে অত্যন্ত জনপ্রিয় একটি ছবি, ইতিমধ্যেই দেশ বিদেশে সাড়া ফেলা এই ছবির প্রযোজক এবং নির্দেশক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো, একটু আড্ডা, একটু গল্প এবং শুনে নেব বিজয়ের পরে ছবি করতে গিয়ে তাদের যে বিরাট অভিজ্ঞতা। এবং এই প্রসঙ্গে আরো একবার জানিয়ে রাখি যে এই দুজনেই কিন্তু প্রথম তাদের প্রযোজনা এবং নির্দেশনা, এবং আরো বড় কথা যেটা, সেটা দুজনেই কিন্তু শিলিগুড়ির মানুষ। আমরা পরিচয় করিয়ে দিই বিজয়ের পরে ছবির প্রযোজক শ্রী সুজিত রাহার সঙ্গে। সুজিত রাহা আমাদের একদম আমার ডান পাশে রয়েছেন, এবং তারপরেই রয়েছেন অভিজিৎ শ্রী দাস, নির্দেশক এই বিজয়ের পরে ছবির। আমরা প্রথমেই চলে যাই অভিজিতের কাছে। অভিজিৎ শ্রী দাস, এই যে লম্বা জার্নি, বিজ্ঞাপন জগৎ আর যে হিসেবে যথেষ্ট সুনামের সঙ্গে তুমি কাজ করেছো, এই যে একটা এই জার্নিটা কি বলবে এটা নিয়ে? একটা বিরাট প্রায় দীর্ঘ 15-20 বছরের জার্নি, এবং শিলিগুড়ির মানুষের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যারা এই জার্নিতে আমাকে সাহায্য করেছেন, যারা আমাকে তৈরি করেছেন। প্রত্যেকে প্রথম দিন থেকে এবং আজ অব্দি যিনি আমার পাশে বসে আছেন, প্রত্যেকেই আমাকে কোনো না কোনো ভাবে শিখিয়ে গেছেন, এবং সেটা আমি মন দিয়ে শোনার চেষ্টা করেছি, নিজেকে রেকটিফাই করেছি এবং কাজটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। রেডিও জীবনের আগে আমার থিয়েটারের একটা বিরাট পর্ব কেটেছে শিলিগুড়ির কালে একদম, এবং তার সাথে সাথে শিলিগুড়ির একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল থেকে শুরু, সেখানেও একটা বড় পর্ব কেটেছে, এবং সেটা করতে করতে রেডিওয়ে চাকরি পাওয়া দীর্ঘ 12 বছর মন প্রাণ ঢেলে রেডিওটা করে গেছি। আবার একটা সময় মনে হয়েছে যে রেডিওতে আমার বোধহয় আর আমি ফুরিয়ে যাচ্ছি, আমার আর বিশেষ কিছু দেওয়ার মনে হচ্ছে নেই। সেই সময় আরো বড় জায়গায় নিজেকে সেটাও চাইছিলাম, এবং বিজ্ঞাপনটা আস্তে আস্তে মাথায় ঢুকে যাচ্ছিল, যে ফিল্ম মেকিংটা অ্যাকচুয়ালি মাথায় ঢুকে যাচ্ছিল, এবং সেটা এখানে যেহেতু শেখার পরিসরটা খুব কম ছিল, বিজ্ঞাপনটা আমি ন্যাশনালি করতে করতে একটা সময় গিয়ে মনে হয়েছে না এবার ছবিটা করা উচিত, এবং উচিত বললেই ছবিটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। একদমই তাই। তারও একটা দীর্ঘ প্রসেস ছিল, দীর্ঘ জায়গা ছিল, দীর্ঘ ওঠা পড়া ছিল। আমি সুজিতদার কাছে আসছি। সুজিতদা, একেবারে পরিবেশ প্রেমী থেকে সিনেমা প্রযোজনা, মানে এই হঠাৎ করে ইয়েটা আসা? পরিবেশ প্রেমী তো আমরা শিলিগুড়ির মানুষ যারা, তারা পরিবেশ প্রেমী হিসেবে সুজিতদাকে চিনি, তো একেবারে সুজিতদা ছবির প্রযোজক হিসেবে একটা জিনিস খেয়াল করবে যে পরিবেশ মানে কর্মী হিসেবে আমি নিজেকে ভাবতে যে কোনো কাজের থেকে বেশি ভালোবাসি, এবং সেটা আমার জীবনের প্রায় এজেন্ডা নিয়ে জানি। কিন্তু তার পাশাপাশি আমি যেহেতু আমার একটা জায়গায় বড় হয়েছি, ক্ষুদিরামপল্লী, বিধান রোড, এটা একসঙ্গে একটা বেশ দিয়ে খেলাধুলার জন্য তিলক ময়দান, একদম এই মাঝামাঝি হচ্ছে আমার অবস্থা। খুব বেশি সংক্ষিপ্ত একটা একদমই তাই। সেখানে এই দুটো জগতের সঙ্গে না প্রথম থেকে মানসিক ভাবেও কিন্তু জড়িয়ে পড়েছিলাম। খেলাধুলাই বলো বা এই খেলাধুলা, সংস্কৃতি, সমস্ত একই। এই সংস্কৃতি করতে গিয়ে ওই সময় থেকে, ওই প্রথম থেকে আবৃত্তি করা, ওই মৃত্যুসমিতি শিশু বিভাগ থেকে পুলিশ বিভাগ পর্যন্ত, তারপরে মৃত্যুসমিতি সিনিয়রদের চোখে পড়ে যায়, এবং আমাদের তার পরবর্তীতে সাংস্কৃতিক সম্পাদক করে দেওয়া, এবং সাংস্কৃতিক সম্পাদক আমি মৃত্যুসমিতি ছিলাম দীর্ঘ 15 বছর টানা। আচ্টা, এই সময়টা মৃত্যুসমিতি খুব একটা রেডিং অবস্থা। তো পরবর্তীতে আমি দেখলাম যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এখানে আমাদেরকে ওখানে খুব সিরিয়াসলি করা হতো, এখনো হয়, এখন না করছি না। এই যে তোমার এই প্রথম ছবি, এবং প্রথম ছবিতে এমন 3 জন মানুষ বা এমন 3 জন অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তারা ভীষণ জনপ্রিয়, মমতা শঙ্কর, দীপঙ্কর দে এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এবং আমরা জানি যে উত্তরবঙ্গের মানুষ হিসেবে গিয়ে সেখানে এই 3 জন স্টার শিল্পীকে রাজি করানো, তাদের স্ক্রিপ্ট বোঝানো, সবচেয়ে বড় ব্যাপার স্ক্রিপ্ট বোঝানো, তারপর অবশ্যই একটা পেমেন্টের বিষয় থাকে, কাজের জায়গার একটা বিষয় থাকে। তারপরেও কি হয় যে একটা তো থাকেই যে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের, যে দক্ষিণবঙ্গের শিল্পীদের কাছে উত্তরবঙ্গের লোক একটা না কচু ভাব একটা থাকেই। পরিচালক হিসেবে নিজের জায়গাটা এস্টাবলিশ করা, পরিচিতিটা বাড়ানো, এবং কাজের শরীরটাকে তৈরি করা। মানে বিজ্ঞাপন করতে গিয়ে আমি এমন এমন মানুষদের সাথে কাজ করেছি, তারা এতটাই প্রতিকূলতা তাদের সেক্টরে, তাদের কাজের ক্ষেত্রে, সেই শরীরটা আমার খুব কাজ করেছিল যখন আমি সিনেমা তাদের কাছে গিয়ে প্রেজেন্ট করলাম। আচ্ছা, শর্মিলা ঠাকুরের সাথে আমি দীর্ঘ অনেক কাজ করেছি, আরো অনেক শিল্পীরা রয়েছেন, তাদের সাথে আমি দীর্ঘ কাজ করেছি, এবং তারা সেই সমস্ত বিজ্ঞাপনগুলো টেলিভিশনে দেখেছেন, এবং সর্বোপরি
যে মানুষগুলোর কাছে গিয়ে অ্যাপ্রোচ করা হয়েছিল, তারা শরীর দেখার থেকেও মানুষটিকে দেখেন এবং কি লিখে এনেছেন সেটা যতক্ষণ না তাদের কাছে শোনার পর স্যাটিসফাইড হন তারা তারা না হ্যাঁ করেন না। গল্পটা তাদের ছুঁয়ে গেছিল, সে একটু অন্যরকম গল্প, এবং সেখান থেকেই প্রথমে মমতা শঙ্কর বলেছিলেন যে এই ছবিটা আমি করবো না। আচ্ছা, উনি বলেছিলেন, পারবো না, পারবো না। এই শব্দটা আচ্ছা। এই ছবিটা আমি করবো না। আমি বললাম না, কেন? বলে না, এটা আমি পারবো না। আচ্ছা, এত কঠিন চরিত্র আমার জীবনে আমি কোনোদিন করিনি, আমি এটা পারবো না, আমি এই স্ট্রেসটা নিতে পারবো না। আমি ওনাকে আর প্রেশার দিইনি, আমি সময় নিয়ে আমরা আরেকটু ভাবি, আমরা আরেকটু বেশি কথা বলি, এবং এর মধ্যে উনি মাঝখানে কোথাও বেরিয়েছিলেন। লকডাউনটা জাস্ট শেষ হয়েছে, সকলেই আচ্ছা। একটা ট্রমার মধ্যে রয়েছে 21-এর পর পর। 21-এর পর পর, এবং উনি আমাকে একদিন ফোন করে বললেন যে অভিযানী সত্যি বলছি আমি এই চরিত্রটা করতে পারবো না, আমি এই স্ট্রেসটা নিতে পারছি না, আমি সারাক্ষণ এই একই বিষয় নিয়ে ভেবে যাচ্ছি। আমি ওনাকে বলেছিলাম যে আপনি স্ক্রিপ্টটা ছুঁয়ে দেখবেন না, সরিয়ে রাখুন। ঠিক 1 মাস পর উনি আমায় ফোন করে বললেন আমি তৈরি, এবার তোমরা শুটিং এর ডেট ফেলো। বাহ, ঠিক সেইভাবে দীপঙ্কর বাবু সবার আগে উনি করেছিলেন, করে নিজের ডিটেকশন মানে কোথায় কি নোটেশন দরকার সেগুলো ঠিক করেছিলেন। স্বস্তিকা মুখার্জি নিজের স্ক্রিপ্টটা পড়ে হ্যাঁ করেছিলেন। তার আগেও আরো অনেক প্রথিতযশা অভিনেত্রীদের কাছে যাওয়া হয়েছে, তারা সকলেই বলেছিলেন পুরো গল্পটাই তো অলকানন্দা মানে মুখ্য চরিত্রকে ঘিরে, আমার তো সেখানে কিছু করার নেই। স্বস্তিকা মুখার্জি বলেছিলেন যে আমার এখানে প্রচুর 4-6 মারার আছে, আমি এটা করবো। এমন কাস্টিং, আর এনাদের সাথে আবারও অভিনয় করার আমার ভবিষ্যতে কোনোদিন সুযোগ হবে কিনা। যেটা হয় আর কি, যে নির্দেশকরা ভাবে প্রযোজক তো টাকা এত ইনভেস্ট করেছে, তার টাকাটা আমি তুলে দিতে পারবো, তো যেটা একটা টেনশন থাকে। হ্যাঁ, থাকে। এই বিষয়টা ঠিক এখানে কাজ করেনি আর কি। বোঝার জায়গাটা আসলে কারণ কি আমরা তো ওটিটি দিয়ে হবে। হ্যাঁ, আজকের দিনে তো পুরোপুরি এখন এই ধরনের যে সমস্ত শো গুলো হচ্ছে, আমরা বড় এখন বেশি আগ্রহী হয়ে পড়েছি, কারণ ওই ধাক্কাটা তো সামলে ফেলেছে একদম। ওই যেটা হয়েছিল প্রথমে ইন্ডিপেন্ডেন্ট জেনারেশন। তা এখন মনে হচ্ছে যে যত জায়গায় গিয়ে মানুষের ভালোবাসা পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, এই যে বিভিন্ন জায়গাতে আমরা ফেস্টিভ্যাল ক্র্যাক করছি। আমি ওই প্রসঙ্গে আসছি যে এমনি কোন কোন জায়গায় আপনার এই ছবি প্রদর্শিত হয়েছে এখনো? ওই পরিস্থিতি ও আরো ভালো ডিটেলে বলবে, কিন্তু আমি যে ওভারঅল আমাদের ধরুন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এগুলো তো খুব বড় ফেস্টিভ্যাল, একদম মানে প্রচুর ফেস্টিভ্যালের কাছাকাছি দেশ বিদেশের প্রচুর পৃথিবীর মধ্যে কিন্তু এগুলো ওই যে গণ্য হয়। তার সঙ্গে জাফনা শ্রীলঙ্কাতে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, এবার ইন্ডিয়ার মধ্যেও ওই থার্ড আই এরকম বম্বেতে, এরকম হায়দ্রাবাদে আছে, দিল্লিতে হয়েছে, দিল্লিতেও আমরা ওখান থেকেও বেস্ট অডিয়েন্স চয়েসের ইয়েটা পেয়েছি, বাংলা মানে বাংলাদেশেও তাই পেয়েছি। অডিয়েন্স চয়েসের পুরস্কার মোটামুটি আমাদের বাধা যেখানে হচ্ছে, কারণ ওখানে যেটাই হোক মমতা মজুমদার নিজস্ব অভিনয় দক্ষতা, এখানে বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন, ওখানে স্বস্তিকাও সহ বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে। বাইরে আমরা ধরো ইউএসএ তে আমাদের প্রায় 4 জায়গায় আমাদের বিভিন্ন ছোট মানে বিভিন্ন প্রভিন্সিয়াল যে সমস্ত ফেস্টিভ্যাল, আবার ইংল্যান্ডেও তাই দিয়েছে। তারপরে রিসেন্টলি আর একটা প্রাচ্যের দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে, সেটা অফিসিয়ালি যোগাযোগটা হয়ে গেলে বলা যাবে করছি না, সেটা একটা বিরাট বড় ফেস্টিভ্যাল, সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের জন্য আমরা ওয়েট করছি। হয়তো মিডল অফ দ্য মান্থ আমরা ওই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা, এবং একেবারেই মানে সেটা আরো একটা বড় খবর হবে যদি সেটা এশিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি মূল কান্ট্রি যে 2-3টা আছে তার মধ্যে ভাবতে হবে। একদমই তাই, একদমই তাই। আমাদের ফেস্টিভ্যাল মানে যাত্রা শুরু হয়েছিল বম্বে থেকে, জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বেঙ্গলি প্যানোরামায়। অন্য ভাষায় এই ছবিটি করার কোনো পরিকল্পনা রয়েছে? আমার খুব ইচ্ছে রয়েছে মালয়ালাম ছবিটি করার। আচ্ছা, মালয়ালাম ভাষা আমি চেষ্টা করছি। তাহলে আপনার আমাদের সাউথের দিকটা অনেকটা কভার। মালয়ালাম যে ধরনের কন্টেন্ট করছে, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি যে ধরনের কন্টেন্ট করছে, এই ধরনের গল্প তারা ভীষণ পছন্দ করছে। আর আমাদের ইদানিং একটা ট্রেন্ড হয়ে গেছে, আমি ওষুধ থ্রিলার ঘেঁষা সবকিছু ভাবছি। এতে না আমি জানি না মানুষ কেন খুব আকর্ষিত হচ্ছে, হয়তো থ্রিলটা পেতে ভালোবাসে, কিন্তু সমাজের ক্ষেত্রে যদি ভাবতে বসি, একটা ক্রিমিনাল মাইন্ড সেটআপের ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা তৈরি করে। যে আমরা তো এত সবসময় খুনোখুনি করি না বা চুরি ডাকাতিও করি না, আমরা অত্যন্ত সাধারণ মানুষ প্রত্যেকেই। যারা অভিনয় করছেন তারাও অত্যন্ত সাধারণ জীবন কাটান তাদের বাড়ির ভিতরে। সুতরাং আমার মনে হয় আরো সমাজ জীবনের গল্প উঠে আসা উচিত, এবং এমন কিছু মেসেজ থাকা উচিত যেটা মানুষকে ভাবতে শেখাবে। বাংলাদেশে যখন ছবিটা স্ক্রিনিং হচ্ছিল, এমন কিছু
ইনফরমেশন ছিল ছবিতে, আমার মনে হয়েছিল যে বসে বসে আমি ভয় পাচ্ছিলাম যে ছবিটা মাঝপথে বন্ধ না করে দেয়। কিন্তু সারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বর্তমান সঙ্গে পরিস্থিতি না, তার আগের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সেন্সর বোর্ডে এমন কিছু উল্লেখনীয় বিষয় রয়েছে যেগুলো নিয়ে ছবিতে কথা বলা যাবে না। আচ্ছা। কিন্তু সেই সব যখন পর্দাতে দেখানো হচ্ছে, সারা অডিটোরিয়াম হাততালি দিচ্ছে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা সেখানে উচ্ছ্বাস দেখাচ্ছে। এটা একটা বড় মানে আমরা কিছুতেই মেলাতে পারছি না সেই সময়ের যে বাংলাদেশ আমরা দেখে এলাম খুব অল্প দিন আগেই, তার পরবর্তীতে এত এই বাংলাদেশে এতটা এবং সেটা আমাদের সকলের কাছে খুব দুঃখের। কারণ এত আন্তরিকতা ওখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা দেখেছি। কারণ সমস্ত ব্যস্তগুলো ছিল বিভিন্ন, আমরা যখন সন্ধ্যাবেলায় সমস্ত ডাইরেক্টর এবং প্রডিউসার একটা জায়গায় মিলিত হতাম প্রেস ক্লাবে, সেখানে খাওয়া দাওয়া হতে করে ডিনার টিনার করে আমরা ফিরতাম। তো সেখানে দেখেছি যে সমস্ত দেশের থেকেও ইন্ডিয়ার আমাদের কাছে কিন্তু তারা সবচেয়ে বেশি, যে কোনো ওদের যে টপস্টার তারাও এসে আলাদা করে দেখা করে যাচ্ছে, কথাবার্তা হচ্ছে। একেবারেই আমরা বুঝতে পারিনি যে পরিস্থিতিটার ভেতরে ভেতরে একটা এরকম ধরনের আরেকটা প্রবাহ চলছে। এরা তার মধ্যে নিশ্চয়ই তারা যুক্ত, তাদের এক্সপ্রেশনে বোঝা যেত, কথাবার্তায় বোঝা যেত, হয়তো তারা সেই মনোনীত লোক না। কারণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেটা তো শেষ কথা না, যেটা আমরা এখনো আশাবাদী যে এই বিষয়টা হয়তো কেটে যাবে। কারণ অনেক গুরুত্বপূর্ণ মানে ভূমিকা নেওয়ার মতন এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, সমস্ত ক্ষেত্রে সেরকম কিন্তু মেধা ওখানে আছে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা ওদের মাতৃভাষা। এই ভাষাটার প্রতি যেহেতু আমাদের দুর্বলতা, একটা ভীষণভাবে আমাদের এটা চাওয়া যে, কারণ আলটিমেটলি কিন্তু বাংলা ভাষাটা ওদের হাতে বেশি বেঁচে থাকার কথা। সম্পূর্ণটাই বাংলা, সম্পূর্ণটাই আমাদের তো সেটা খুব এটা মানে খুব কষ্টের জায়গা। যে এটা আমি জানি না আগামী দিনে সব দ্রুততার সঙ্গে সব আবার নর্মালাইজ হয়ে যাক, সেটাই চাই। হ্যাঁ, তো কিন্তু আমরা বাংলাদেশে যেটা দেখেছি, মানে প্রতিটা মানুষ না, যারা উল্টো আমাদের সঙ্গে এসেছে অনেকদিন পর পর আমাদের ফেসবুকে কেউ বা ওই ফেসবুকে কি মেসেঞ্জারে যে থাকছে যে আমার সঙ্গে ওখানে পরিচয় হয়েছিল, আমি অমুক, আমি ডাক্তার আছে, সকলে আছে। তাহলে কতটা তাদের টাইটেল কিন্তু যা হওয়ার মানে আমরা ভাবি সেরকমই, কিন্তু কোথায় সাধারণ মানুষের বিষয় না যেটা হচ্ছে। একদম দুজনের কাছেই প্রশ্ন, আমাদের অনুষ্ঠান একদম প্রায় শেষের দিকে। দুজনের কাছে একটাই প্রশ্ন যে দিনের শেষে আপনারা শিলিগুড়ির মানুষ এবং শিলিগুড়ির এই চলচ্চিত্র সম্ভাবনা কতটা? অভিজিৎ। বিরাট সম্ভাবনা। আর এই সময় দাঁড়িয়ে সিনেমাতে কোনো ব্যারিয়ার নেই, কোনো বর্ডার নেই। যেখানে আমি জায়গাতে বসে পৌঁছলিনে বসে বা পাহাড়ের প্রত্যন্ত কোনো একটা কোনায় বসে সিনেমা বানাতে পারি, কিন্তু তার আগে সম্ভাবনার ক্ষেত্রে দরকার হচ্ছে অনুশীলনের। এখানে কোনো ফিল্ম ইনস্টিটিউট নেই। যতক্ষণ না ফিল্ম ইনস্টিটিউট হবে না, যতক্ষণ বাবা মারা বাড়ি থেকে ছেলে মেয়েদের শিক্ষার জন্য পাঠাবে না, যে ফিল্মটাকেও একটা প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে ফুল টাইম, শখের জায়গায় না রেখে, ততক্ষণ কিন্তু ইন্ডাস্ট্রি আমরা যতই বলি সেটা গ্রো করবে নিশ্চয়ই। কারণ যদি যতক্ষণ আমি মনে করবো যে আমি সিনেমাটা করেই আমার সংসার চালাবো, আমি স্ট্যাবলিশ হবো, আমি সবটাই করব, তাহলে আমাকে সেটাকে শিখতে হবে, পড়তে হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো জানতে হবে। সুতরাং অদূর ভবিষ্যতে সবার আগে প্রয়োজন ইন্ডাস্ট্রি হবার আগেও শিক্ষিত মানুষের যারা কাজটা জানেন, যিনি লাইট লাগাচ্ছেন সেখান থেকে শুরু করে যিনি স্পট করছেন। কারণ একটা স্পট বয়ের খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে ফ্লোরে। আমরা যখন ক্যামেরা অন করে অভিনেতা অভিনেত্রীরা কাজ করতে শুরু করে দিই, তারপরে তাদের ঠিক সময় চাটা পৌঁছে দেওয়া, ঠিক সময় এই বিষয়টা না হলে তখন ওই কাজটা হয় না। তিনি আর্ট ডিরেকশন করছেন, সুতরাং প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ এই কাজটা শিখতে হবে। এবং প্রযোজনার দিক থেকে দাদা যেভাবে শুরু করেছেন, এরকম প্রচুর মানুষ রয়েছেন। আমি জানি শিলিগুড়িতে অযথা অনেক টাকা নষ্ট হয়, শিলিগুড়িতে সেই ফান্ডটা রয়েছে, সেটা যদি একটা সঠিক খাতে ব্যবহৃত হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানই হোক সেক্ষেত্রে, যাতে আরো নতুন ছেলেমেয়েরা উঠে আসুক। কারণ ব্যাটেনটা একা কতদিন নিজের হাতে রাখবো, আমারও হয়তো একটা সময় পর আমারও কন্টেন্ট ফুরিয়ে আসবে, তখন যাতে নতুন কেউ সেই ব্যাটেনটা ধরে বা তারা কাজটা করে এগিয়ে যায়। হ্যাঁ, কারণ এই কথা প্রসঙ্গে একটু বলি যে আমাদের যারা বলিউড এবং টলিউডের প্রচুর সিনেমার শুটিং কিন্তু আমাদের এই জেলাতেই হয়েছে, দার্জিলিং জেলা, ডুয়ার্স, এই এলাকাগুলোতেই হয়েছে এবং বরফি টরফি বোতল নামি সিনেমাগুলো শুটিং এখানে হয়েছে। অথচ আমরা যারা এখানকার মানুষ বা এদিককার মানুষ,
সেক্ষেত্রে কিন্তু সেভাবে এই জিনিসগুলোকে ভাবে ব্যবহার করতে পারছি না ঠিক। আমাদের আপত্তির জায়গাটা আমার মানে মনে মনে আমার একটা খুব মনে হতো যে আমরা আর কি শুধু আমাদের আউটডোর হয়ে থেকে যাবো, মানে আউটডোর কাছে Exactly. এখানে তার থেকে ছিটে ফোটে রেখে যাচ্ছে না, বা আমাদের এখানে কোনো কিছু কিছু উপকার হচ্ছে না। যে কথাটা বলছিল হিউম্যান রিসোর্সের কথা, যে এই যে আর্টিস্ট আসা, আর্টিস্টের জন্য একটা পরিকাঠামো যেখানে তারা শিক্ষা গ্রহণ করবে, আমি খুব অবাক হয়ে মাঝে মাঝে দেখি কোনো কোনো জায়গায় শিলিগুড়িতে, অন্তত আমি 5-6 জায়গায় দেখেছি শিলিগুড়ি, বৃহত্তর শিলিগুড়ি দিয়ে অভিনয় শেখানো হয়, তাই এই জাতীয় থাকে। তা সেগুলোতে কি ধরনের কি হয় আমি ঠিক জানি না। হ্যাঁ, এবং এটাও থাকে যে ওই কি বলে ওই অডিশন হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, বিনিময়ে এটা যে কি কি শেখানো হয় আমি তাদের না জেনে ছোট করছি না, কিন্তু আমি আমার বোধগম্য হয়নি, আমার সুযোগ হয়নি সেসব। তো যাই হোক, কিন্তু আমি যেটা মনে করছি ফিল্ম ইনস্টিটিউট ধরো আমাদের এখানে এই মুহূর্তে যদি সেরকম ধরনের সরকারি ভাবে ইনস্টিটিউটটা হতে হবে বা কেউ কোনো একটা মানুষের করতে হবে, তার আগে সেখানে বাকি সম্ভাবনাগুলো তৈরি হতে হবে। একটা সিনেমা তৈরি হতে গেলে প্রথম দরকার একটা মানে দরকারি জিনিসগুলো মধ্যে অন্যতম হচ্ছে একটা স্টুডিও থাকা দরকার। নিশ্চয়ই সবটাই তো আউটডোরে হবে না, বহু জিনিস তার স্টুডিও ভিতরে হতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ধরুন কাজটা করতে গিয়ে তোমার দেখবে যে তোমার সেই ক্যামেরাটা নেই, সেই আলোটা নেই, এখানে কোন একজন লোক কিনে রাখবে কেন, তার ইউজ তো নেই, দিতে পারছে না, ব্যবহার না। যখন সেই মাহলটা সেজন্য একই সঙ্গে না সব দিক থেকে ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হবে, তা না হলে টোটালি এটা আসবে না। আমি কাজ করতে গিয়ে শুরু করতে গিয়ে দেখলাম যে এটা নেই সেটা নেই, অর্থাৎ সেই বা এনে রাখবে কেন যে এই কাজটা করবে আর মানে শুরু হতে পারে, সে তো দেখছে তার ব্যবহার করবো কোথায়, কাকে ভাড়া দেবো, কে ভাড়া নেবে। এই যে এটা জানে ওভারঅল ধীরে ধীরে ছোট থেকে যেভাবে হচ্ছে, আমি খুব আশাবাদী এই যে ছোট ছোট সিনেমা হচ্ছে, ছোট ছোট হচ্ছে না, মানে ইয়ে তৈরি প্ল্যাটফর্ম তৈরি করছে। এগুলোর ভীষণ পরবর্তীকালে যদি সঠিকভাবে মূল্যায়ন করা যায়, ওগুলো কিন্তু যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমরা দেখতে পাবো। কারণ হচ্ছে ওগুলো একটা বেস কিন্তু অলরেডি তৈরি হচ্ছে এবং হচ্ছে, যার যার ওগুলো এফোর্ট সে সেরকম দিয়ে চেষ্টা করতে হবে। এই করতে করতেই একটা মাজা ঘষার মধ্যে দিয়ে একদম 15-20 বছর ধরে নিজেকে মাজা ঘষা করতে হয়েছে। তা আমি সেজন্য ভীষণভাবে আশাবাদী এবং আমি চাই যে শিলিগুড়িতে ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভালো একটা মাহল তৈরি হোক, পরিবেশ তৈরি হোক। এত ছেলে মেয়ে আজকাল অভিনয় করতে আগ্রহী, হ্যাঁ, একটা অপবয়সের রোমান্টিকতা থাকে, তার পাশাপাশি সেটা খুব মানে নেগলেক্ট করার মতন বিষয় না, তার থেকে উঠে আসে নিশ্চয়ই। এবং সেখানে তারপরের ক্ষেত্রটা তারা পাচ্ছে না, তারা এলোমেলো অবস্থায় হারিয়ে যাচ্ছে। তো সেই জন্য একটা ইন্ডাস্ট্রি যদি হয়, তো যে কোনো ইন্ডাস্ট্রি এরকম গুরুত্বপূর্ণ, এটা তো অবশ্যই। তবে আমার যেটা বিশ্বাস, আগামী দিনে সমস্ত সাহিত্য বা বই পড়াতে লোকের উঠে গেছে অলমোস্ট, মানে কত লোকে পড়ে আমরা সকলেই মোটামুটি একটা আইডিয়া আছে। ঠিকই আমরা এখন নস্টালজিক ভাবে বই পড়ার চেষ্টা করি, এবং সত্যি কথা আমার নিজের এই মুহূর্তের অবস্থাটা বলছি, আমি ভীষণ বই পড়তে ভালোবাসতাম, ক্লাস 12 থেকে আমি নোবেল গুলো পড়ি, কিন্তু ইদানিং কনসেন্ট্রেট করতে পারি না। এত মানে এই যে ডিজিটাল হয়ে যাওয়াতে এত কন্টেন্ট সব দিক থেকে একদম এত ডিস্টার্বেশন, কিন্তু আমি একা বললে তো সেটা পাল্টে যাবে না, এর মধ্যে মানিয়ে নিতে হবে ধারার সঙ্গে। সেই জন্য সব মানুষকে এবং সব প্রতিটি গোটা যে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যাবতীয় কিছু, তা কিন্তু এই বর্তমানে বাকি জিনিসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এবং মিলিয়ে নিয়ে এগোতে হবে। সেই জন্য সিনেমার ভাষাটা খুব স্ট্রং ভাষাই হবে, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে তো অন্য কোনো জিনিসগুলো পৌঁছাতে পারছে না। একদমই তাই। দেখা যাক আগামী দিনে সবার চেষ্টা মিলিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়। একদম শেষ প্রশ্ন, প্রযোজক হিসাবে এবং নির্দেশক হিসেবে পরবর্তী কি পরিকল্পনা, আরো মুভি করার? নিশ্চয়ই ছবি তো করবোই, যখন জগতে একবার যখন চলে আসে, আবার হয়তো 10টা বছর পর মনে হবে আর ছবি করবো না, থিয়েটারটাই করি শুধু, বা ছবিটাই শুধু আঁকি। কিন্তু এটা তো সাকসেস, এই মুভিটা তো সাকসেস, এবং তারপরে নিশ্চয়ই আবার দর্শক পছন্দ করছে। সাকসেসের তো ঠিক পরিকাঠামো ওই শব্দটা পায় না, অনেক দিক থেকে দেখতে মনে হয় মানুষ পছন্দ করছে, গ্রহণটা সবচেয়ে বড় একমাত্র। এবং দর্শকের সমান দায়িত্ব বর্তায় যে আমরা একটা ছবি করলাম, সেটা নিজেরাই ভালো বলে যাচ্ছি সেটা না, দর্শক কতটা নিতে পারে করছেন, এবং হলে বসে ডিস্ট্রাকশন হচ্ছেন না তার ফোন নিয়ে, এবং চোখের পর্দা পিন ড্রপ সাইলেন্সে যখন ছবিটা দেখছেন, সেটাই আমাদের প্রাপ্তি যে হ্যাঁ আমরা যে মেসেজটা দিতে চেয়েছি এই সময়ের দাঁড়িয়ে, সেটা দর্শকের কাছে পৌঁছেছে। মানে গতকালই তো ফার্স্ট দুটো শো, তো প্রথম শোটার পরে আমরা ঢুকেছি যে লোকে বেরোচ্ছে, যারা দেখতে পাইনি প্রথমে পিছন ফিরে শুরু করেছে, এবার আমাদের দেখে সকলেই এই উল্টো দিকে এগিয়ে আসছে, কিন্তু তারপরে একটা শো আছে এবং সেই শোর জন্য লোক বাইরে ওয়েট করছে।
তা আমরা তাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ ভাই একবার তো নামে জানতাম কিন্তু হয় না, এবং আমরা খুশি তো হচ্ছে, তারা তো আমাদেরকে ভালো কথাই বলতে আসছে। কিন্তু আমরা দুটো চারটা করে কথা বলছি আর বলছি মানে জায়গা ছেড়ে দিন, পরের লোকেরা ঢুকবে এবং তারা তার মধ্যে ঢুকে পড়েছে। তাহলে কি এই যে লোকগুলো সিনেমা দিক থেকে ব্যাক করতে করে আবার ফিরে এসে মানে তাদের অনুভূতিটা অনুভবটা শেয়ার করা, একদম। এটা কিন্তু পুরো প্রাপ্তি। এবং বাইরেও অনেকে হয়তো ছেড়ে যেতে পারছে না। একদিন তো এমন বলছে যে আমি দেখে দেখে বেরিয়েই কেউ যে এরকম বলে যে আমি আবার দেখবো। একটি মেয়ে কালকে শেষের থেকে ধরো 15-20 মিনিট আগে হবে না, শেষ মানে just, মানে রীতিমতো জোরে করে আচ্ছা। তারা তো জোরে কারণে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল হল থেকে। এবং তারপরে সে ঢুকতে পারছে না, পরে আবার ঢুকেছে। পরে ঢুকেছে, ওয়াশরুমে গেলেন। এবং এই কাঁদানোর উদ্দেশ্য না, কিন্তু মানুষটা বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমাদের কনসাসটা গভীরে গিয়েছে সে, প্রত্যেকে কম বেশি রিলেট করতে পারছে তার নিজের কাহিনীর সঙ্গে। একদম তাই। এবং প্রতি ঘরে ঘরে আজকের দিনে মানে বাবা মাকে ভালো থাকুক অধিকাংশ মানুষ চায়, অধিকাংশ মানে প্রায় ওই ব্যতিক্রমী বাদ দিলে সকলেই চায় যে বাবা মা খুব ভালো থাকুক। কিন্তু যুগের প্রভাবটা এমন যে তাকে বাইরে যেতে হচ্ছে কাজ করতে, একটা বা দুটো সন্তান একদম বাইরে যেতে হচ্ছে, বাইরে গেলে পরে বাবা মা একা পড়ে যায়, বাবা মা একটা মানে দীর্ঘ ইয়ে থাকে, মানে অপেক্ষা থাকে কবে সে ফিরবে। এটা ফেরার পরে যদি সেই ফেরার সময়টা অনেক সময় তাদের হয়তো আরেকটা জায়গায় আরেক বন্ধুর সাথে প্রোগ্রাম হলো, তারা বাড়িতে না ফিরে হয় চলে গেল মানে গোয়া, বাবা মা একাই থেকে গেল। বা এটা আমাদের বিশ্বের সঙ্গে নেই, আমি বললাম আর কি, বা এই জাতীয় যে কোনো ব্যাপারে আসতে দিয়ে হলো, বা বললো কি আমার তো একেবারেই সময় নেই, আমি নভেম্বর দিন আসবো, দশমীর দিন। এটা হয়তো তার ক্ষেত্রে তার প্র্যাকটিক্যাল জায়গা, কিন্তু বাবা মার তো অপেক্ষা থেকেই গেল। এবার এই যে প্রজন্মের গ্যাপে এই যে কালচার, বাবা মা ভাবছে যে এই নাড়ু খাবে, এই সে সেভাবে তার প্রিপারেশন, তারা দেখছে ঘড়ি খালি এর উপরে কোনটা হবে কোনটা উপরে কটার মধ্যে ফিরবো। এই যে বিষয়গুলো এগুলো না মানে সবার ঘরে ঘরেই কিন্তু কম বেশি আছে। আর বাবা মাকে বেশি শিখতে হচ্ছে সময়ের সঙ্গে, তাকে এটিএম কার্ডটা চালানো শিখতে হচ্ছে, পাসওয়ার্ডটা মনে রাখা শিখতে হচ্ছে, ইন্টারনেটটা শিখতে হচ্ছে, অ্যান্ড্রয়েডটা শিখতে হচ্ছে। তো এই এত কিছু শিখতে শিখতে তারপরে মানে ছেলে মেয়েদের সাথে আপডেট হতে হতে তাকে এই সবটা শিখতে হচ্ছে। আর কি সবাই খুব জটিল জায়গায়, কি করে বুঝবে? আমরাই ধরো আমি খুব ছোটবেলা আমার মনে আছে শিলিগুড়িতে পুরোনো বাজারে আমি কিন্তু গরু গাড়িয়ে চলতে মানে তেলের ওই বিয়েগুলো টিনগুলো পুরো ভর্তি গরু, তখন তো মনে করতে পারে হয়। এবার সে টিনের গরু গাড়ি চলতে দেখেছি। সেই লোক আজকে একই জন্মে এখনো খানিকটা বাকি আছে, দেখে আসলাম, দেখলাম যে এই জায়গায় এসে আমাদের জীবনযাত্রাটা। তাহলে পরে মনে হয় আমি লন্ঠনে দেখেছি, কিন্তু তখন আমি স্টুডেন্ট হইনি, কিন্তু দাদা লন্ঠনে পড়তে আমার আচ্ছা মনে পড়ে। এই যে সময়টা এত দ্রুত পরিবর্তন, মানুষ নিজেকে খাপ খাওয়াতে নতুন সিচুয়েশন, নতুন চ্যালেঞ্জ এই হতে হতে, এবং যেটা আজকে ভাবছি না এআই করে সবাই কিন্তু এটা ব্যাকডেট হয়ে যাবে। এই যে একটা অবস্থা, সেই জন্য সিনেমাটাও এই ঘটনা থাকবে আমি বিশ্বাস করি না। মানে ঘটনাটা ভালো লাগে আমার, কিন্তু সেই পরিবর্তন খাপ খাওয়াতে হবে, তার সাথে আমাদের মেকারদেরও ট্রেন পরিবর্তন আনতে হবে। তাই সিনেমা সবসময় বড় পর্দার জন্য, বড় পর্দায় যে ইমেজ সৃষ্টি হয় সেটা ফোনের ওইটুকুনি পরিসরে দেখা যায় না। সিনেমাটা বড় পর্দায় যে ইম্প্যাক্ট ফেলে ওই ঠান্ডা ঘরের মধ্যে, ঠান্ডা ঘর বা গরম ঘরের থেকে ওই প্রত্যেকটা 300 মানুষ বসে সিনেমা দেখছে, প্রত্যেকেই নিজেদের মধ্যে কিন্তু আলাদা হয়ে গেছে ছবিটা দেখতে। এইটা সিনেমার বড় প্রাপ্তি, আর এইভাবেই সিনেমা বেঁচে থাকবে আশা করি আগামীতে। একদম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সুজিত দা এবং অবশ্যই অভিজিৎ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজয়ার পরে ছবির প্রযোজক সুজিত রাহা এবং নির্দেশক অভিজিৎ শ্রী দাস। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।